বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদেরকে ব্যান্ডেল চার্চ তোমরা কীভাবে যাবে, কোথা থেকে যাওয়া যায়, এছাড়াও বন্ধুরা এই ব্যান্ডেল চার্চের সময় কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, কোন দিন খোলা থাকে, এছাড়াও এর প্রবেশ মূল্য কত, এই সব আমি ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সূর্য সুজন ব্লগস। তো তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি ব্যান্ডেলে। তো আমি এখন রয়েছে শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা যেই ট্রেনে যাবো সেই ট্রেনের নাম হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল। কিন্তু কী করে যাব, কত পর্যন্ত যাব, আর ব্যান্ডেল চার্চ বা এখান থেকে কীভাবে যাবো, ব্যান্ডেল স্টেশনে নেমে কীভাবে যাবো, সব আমি বিস্তারিত আলোচনা করব আর সব বলবো ভিডিওতে। তো ভিডিওর মাঝখানেই কোনো সময় বলে দেবো। তো এখন যেহেতু ট্রেন ছাড়ুক তারপর তো বাকি কথা হচ্ছে তোমাদের ব্যান্ডেল স্টেশনে। আর এখন কথা বলবো না, প্রচুর গরম লাগছে। তো ট্রেনে উঠে ট্রেন জার্নিটা করে নিই। আর এই ট্রেনের ব্লগ আমার করা আছে, যদি তোমরা দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। আর বাদবাকি কথা তোমাদের ব্যান্ডেল স্টেশনে নেমে হচ্ছে। আর বন্ধুরা, তোমরা যারা হাওড়া দিয়ে ব্যান্ডেল যেতে চাও তারা হাওড়া দিয়ে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে উঠে পড়লেই ব্যান্ডেল চলে যেতে পারবে। তো বন্ধুরা, আমরা নৈহাটি স্টেশনে নেমে গেলাম। এখন শুনছি তো এখানে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। এখন বাজে 12:30 মতো, কিন্তু 1:05 আবার ট্রেন আছে, 1টা বাজে ট্রেন আছে। আমি তো হকচকিয়ে গেছিলাম ট্রেন ক্যান্সেল শুনে, আবার বাড়ি ফিরে যেতে হতো, নাহলে ট্রেন সব ক্যান্সেল হতো। কিন্তু 1:05 রামপুরহাট মেমু স্পেশাল ওইটা আছে, ওইটা ধরে আমরা ব্যান্ডেল যাব। তো বন্ধুরা, এখন 12:30 বাজে, এখন আধ ঘন্টা এখানে ওয়েট করবো। আধ ঘন্টা ওয়েট করে যদি কিছু খেতে পারলে, খিদেও পেয়েছে, খেয়ে নিই কিছু। আর বন্ধুরা, ক্যামেরা ধরার কেউ নেই, ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না খাওয়াটা। তো আমি একটা খেলাম চিকেন প্যাটিস, 30 টাকা নিল। আর এখন ওয়েট করে রয়েছে ট্রেন কখন আসবে। এই রুটে নৈহাটি ব্যান্ডেল রুটে 1 ঘন্টা পর ট্রেন দেয়। আর বন্ধুরা, যা গরম, আর একা রয়েছি আজকে, আর একা ক্যামেরা হ্যান্ডেল করা খুবই মুশকিল কাজ একটা। তো বুঝতেই পারছো, যারা যারা ব্লগিং করো তারা জানো। তো বন্ধুরা, আমি অটোতে উঠে পড়েছি। এখান দিয়ে ব্যান্ডেল চার্জ দিতে লাগবে 15 টাকা। আর আমি স্টেশন দিয়ে বাইরেই তোমরা এই অটো স্ট্যান্ড পেয়ে যাবে। তোমরা অটো করে যেতে পারো, টোটো করে যেতে পারো। টোটোর ভাড়াটা মনে হয় অটোর থেকে 5 টাকা বেশি, 20 টাকা নেবে। আর এখান দিয়ে আমার অটো করে যেতে ব্যান্ডেল চার্জ লাগছে 15 টাকা। তো বাকি কথা ব্যান্ডেল চার্জ গিয়ে তোমাদের সঙ্গে বলছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্জ। আর আমাদের এখানে আসলে ভাড়া নিল 15 টাকা করে, অটো করে আসলাম। তো আমার সামনেই ব্যান্ডেল চার্জ, আমরা ঢুকবো এক্ষুনি। আর বন্ধুরা, এবার তোমাদের পরিষ্কার করে বলি যে তোমরা এখানে কীভাবে আসবে। আগে ঢুকিনি ভিতরে, আগে দেখায় সিনটা, ঢোকার সামনের সিনটা। এই দেখো, এখানে লেখা রয়েছে টাইম সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। এই যে ঢোকার জায়গা, এখানে আমাকে সাহায্যে যে ক্যান্ডেল নিয়ে নাকি, আমি নেবো না ক্যান্ডেল, আমি জাস্ট এখানে দেখতে এসেছি, ঘুরতে এসেছি, আর কিছুই না। তো বন্ধুরা, এবার তোমাদের ব্যান্ডেল চার্চের ব্যাপারে কিছু বলি। তো ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি, এবং এই গির্জার আসল নাম হলো দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি। তো বন্ধুরা, কিন্তু আমরা এই চার্চকে ব্যান্ডেল চার্চ নামেই চিনি। বন্ধুরা, এই যে গির্জার গেট, এখানে কত সালে স্থাপিত হয়েছে সেটাও লেখা আছে। তো বন্ধুরা, বছরের শেষে আমরা ব্যান্ডেল চার্চে খুবই যাওয়া আসা করি। বেশিরভাগ 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমরা প্রচুর ভিড় দেখতে পাই এই ব্যান্ডেল চার্চে। বন্ধুরা, তোমরা কি জানো এই ব্যান্ডেল চার্চের ইতিহাস? তোমরা তো অনেকেই ব্যান্ডেল চার্চ গেছো, কিন্তু এই ব্যান্ডেল চার্চ ইতিহাস কি তোমরা জানো? যদি জেনে না থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, 16 শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে
বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। এরপর 1571 খ্রিস্টাব্দে তারা মুঘল সম্রাট আকবরের নিকট থেকে হুগলিতে একটি শহর নির্মাণের অনুমতি পায়। এখানে বসবাস শুরু করলে তাদের পাদ্রীরা স্থানীয় লোকেদের ধর্মান্তরিত করতে শুরু করেন। 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল প্রায় 5000। এদের মধ্যে যেমন স্থানীয় আদিবাসীরা ছিল, তেমনি ছিল মিস্ত্রি জাতির লোকজনেরাও। এবার বন্ধুরা 1579 খ্রিস্টাব্দে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটি বন্দর ও দুর্গ নির্মাণ করেন এবং অগাস্টিনিয়ান ফেয়ারদির একটি দলের সার্ভিস তালিকাভুক্ত করে। এবার বন্ধুরা এই দলটি ছল গোয়ার বৃহত্তম ধর্মীয় সংস্থা। এছাড়াও পরের বছর ক্যাপ্টেন পেদ্রো তাভারেস সমক্ষে ক্যাথলিক ধর্মপ্রচার ও গির্জা নির্মাণ করার জন্য সম্রাটের অনুমতি লাভ করেন। এরপর 1599 খ্রিস্টাব্দে ব্যান্ডেল চার্চ নির্মিত হয়। আর 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম গির্জাটি ধ্বংস হয়ে যায়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দে সোতো একটি নতুন গির্জা নির্মাণ করেন। মঠের পূর্বদ্বারে এখনও পুরনো গির্জার কিস্টোন বা পুস্তকটি দেখা যায়। আমরা কিন্তু একদম টপে চলে এসেছি। এখানে সিনটা দেখবো যে ভিউটা কেমন লাগে। করছি তার মধ্যে আবার ভিজে ভিজে, মানে বুঝতে পারছি ব্যাপারটা কীরকম। মাথায় মানে মাথা তো ব্যথা হবেই, তার মধ্যে জ্বর ফর আসার চান্সও দ্বিগুণ। এখন এখানে ফটো তুলতে বারণ করছে, তাও ফটো তুলেছি। জানি না তোমাদের কেমন লাগবে। আশা করি যদি ভিডিওটা এতক্ষণ ধরে দেখে দেবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে। তো আশা করি ভালো লাগবে, সব দেখা ডিটেলসে। আর তোমরা এখানে কীভাবে আসবে সেটাও এখন বলে দিচ্ছি। তোমরা প্রথমত হাওড়া থেকে যদি আসতে চাও তাহলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে উঠে পড়বে। ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে অটো করে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে ব্যান্ডেল মানে চার্চ। আর বন্ধুরা তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও, অনেকে জানে না যে শিয়ালদা থেকেও আসা যায়। শিয়ালদা থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল, এরকম মানে নৈহাটি নেমে তোমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। মানে শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে উঠে নৈহাটি নেমে নৈহাটি থেকে ব্যান্ডেলের ট্রেন ধরতে হবে, তারপর তোমরা ব্যান্ডেলে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি তো এসেছি বালিগঞ্জ থেকে, তো বালিগঞ্জ থেকে শিয়ালদা থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল, মানে আমাকে 3টে ট্রেন চেঞ্জ করতে হয়েছে। তোমরা যদি শিয়ালদা থাকো বা সাউথের ওদিকে থাকো, যদি সাউথের ওদিকে থাকো তাহলে 3টে ট্রেন চেঞ্জ করতে হবে, যেমন আমাকে চেঞ্জ করতে হয়েছে। আর যদি শিয়ালদা থাকো তো 2টো ট্রেন চেঞ্জ করতে হবে। আর যারা নৈহাটি থাকো তাদের তো কোনো সহজ আরও, নৈহাটি থেকে এক ট্রেনই চলে আসতে পারো ব্যান্ডেল। আর বন্ধুরা এখানকার আর্কিটেকচারগুলো আমি বলতে আটকে গেছি। এখানকার আর্কিটেকচারগুলো সত্যি খুবই ভালো, মানে এত সুন্দর করে প্লেসমেন্ট করা আছে। শুধু একটাই এখানে আমার ভালো লাগলো না, যেটা কিন্তু ছবি তুলতে দিচ্ছে না। ব্যাপারটা কি, ছবিটাও কটা তুলেছি, মানে 2-3টে ছবি তুলে ভালো লাগে বলো, এত দূর করে কষ্ট করে আসলাম। আর যাই হোক, আর কিছু তো করার নেই। তো বন্ধুরা যতটা পারবো দেখাবো। আর বন্ধুরা এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগে না। তো বন্ধুরা তোমরা একবার নিশ্চয়ই সেখানে ঘুরে যাও। আর 25শে ডিসেম্বর তো আমি পারলে আসবো, আমি মানে আসার ইচ্ছা আছে 25শে ডিসেম্বর। এখানে কিন্তু প্রচুর ভিড় হয় 25শে ডিসেম্বর। আর দেখতেই পাচ্ছ ওখানে আমাকে এই ক্যান্ডেল নিতে সাজছিল। ভেবেছিলাম আমি হয়তো প্রে করবো, কিন্তু আমি এমনি প্রে করলাম, আমি আর ক্যান্ডেল নিলাম না। তো বন্ধুরা তোমরা চাইলে ক্যান্ডেল নিতে পারো। ক্যান্ডেল 10 থেকে 15 টাকা নেবে, কোনোটা বেশি দাম হবে। বড় ক্যান্ডেল বেশি দাম, ছোটো ক্যান্ডেলের ওই 10-15 টাকা নেবে। তো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের সব ইনফরমেশান দিলাম। আর হিস্ট্রিটা আমি তোমাদেরকে বলে দেবো ব্যাক স্ক্রিনে। তো ওটা সম্পূর্ণ ওয়াচ করো আর জানিও কীরকম হয়েছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি তোমাদের জন্য নতুন ভিডিও আনবো। তো
আজকের জন্য এটুকুনি কাফি, কারণ বৃষ্টি হচ্ছে আর আমার কোনো ওয়াটারপ্রুফ ক্যামেরা না, আমি মোবাইল দিয়ে মানে ভিডিও রেকর্ড করছি। তো বেশি করলে আমার মোবাইলের ক্যামেরাটা যাবে আর আমি আর ব্লগ করতে পারবো না, তাই আজকের ব্লগটা এই পর্যন্তই আমি রাখছি। এরপর দেখি আগারও তো মানে এখান থেকে ইমামবাড়া আর যাই না 10 কিলোমিটারের মতো না, যাই না আমি এখান যদি যাইনি কোনো সময়, ফার্স্ট টাইম যাবো যদি যাই ওয়েদার দেখে, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা আরেকটা কথা বলতে আমরা ভুলে গেছি, যে ট্রেনে যে আসছিলাম, ট্রেনে যে আসতে মুখটা ধপধপ করছিল, ট্রেন পাবো আদৌ, সব ট্রেন ক্যান্সেল করে দিচ্ছে লোকাল ট্রেনগুলো। লাস্টে মেমু ট্রেন ধরে এখানে আসলাম, রামপুরহাট মেমু স্টেশনটা নৈহাটি থেকে। তো বন্ধুরা বুঝতেই পারছে। আর বন্ধুরা যতই বৃষ্টি পড়ুক ভীষণই গরমটা কিন্তু আছে। আর যাই হোক কিছু বলার নেই, ওয়েদারের উপর তো আমাদের কারো হাত নেই, ওয়েদারের মতো আমাদের কথা কিছু হবে না। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।